গল্প রক্তে লেখা, রক্তের বাঁধন। মেঘনাপুর গ্রামের শেষ প্রান্তে সুবহান মিয়ার প্রাচীন টিনের ভিটেটি যেন এক নিস্তব্ধ কষ্টের প্রতীক। পূব আকাশে তখনও সূর্যের লালচে আভা পুরোপুরি ফোটেনি। হিজল ও শেওড়া গাছের ভেজা পাতা থেকে টুপটুপ করে শিশির ঝরছে। পশমি কুয়াশার আবরণে ঢেকে আছে মেঠোপথ। সেই হাড় কাঁপানো ভোরে ভাঙা রান্নাঘরে মাটির চুলার সামনে বসে ফোঁপাচ্ছিল শ্রাবণী। ভিজে যাওয়া পাটখড়ি আর কাঁচা কাঠে আগুন সহজে জ্বলছে না। ঘন ধোঁয়ায় চারদিক অন্ধকার হয়ে আসছে। সেই ধোঁয়া শ্রাবণীর চোখে বিঁধছে, আর তার চোখের কোণ বেয়ে ঝরে পড়ছে নোনা জল। কিন্তু এই জল কি শুধুই কাঁচা কাঠের ধোঁয়ার জন্য, নাকি বুকে জমে থাকা অসীম বেদনার নিঃশব্দ বহিঃপ্রকাশ? শ্রাবণীর বয়স খুব বেশি নয়, কিন্তু চেহারায় বার্ধক্যের ছাপ ফেলে দিয়েছে সংসারের পাহাড়সম দায়িত্ব। তার স্বামী আরিফ ৩ বছর আগে পরিবারের মাথার উপর থাকা ৪ লাখ টাকা ঋণের বোঝা কমাতে মধ্যপ্রাচ্যের মরুময় দেশে পাড়ি জমিয়েছিল। কথা ছিল ১ বছরের মধ্যে দেনা শোধ করে সে ফিরে আসবে। কিন্তু সেই ১ বছর গড়িয়ে ৩ বছর পার হলো, আরিফের ফেরার কোনো নাম নেই। পাশের ঘর থেকে ভেসে এলো শাশুড়ি রাবেয়া বেগমের তীব্র কাশির শব্দ। হাঁপানির টানে বৃদ্ধার বুকটা যেন ভেঙে আসছে। শ্রাবণী দ্রুত পরনের সুতির শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে ছুটে গেল শাশুড়ির ঘরে। মাগো, বেশি কষ্ট হচ্ছে? একটু গরম পানি এনে দেই? লবঙ্গ আর তুলসী পাতা দিয়ে ফুটিয়ে এনেছি। রাবেয়া বেগম কাঁপতে কাঁপতে শ্রাবণের হাত দুটো জড়িয়ে ধরলেন। বৃদ্ধার হাত দুটো বরফের মতো শীতল। তিনি শ্রাবণীর মলিন মুখের দিকে তাকিয়ে অশ্রুজল কণ্ঠে বললেন, বৌমা, তুমি নিজের শরীরটা একবারে শেষ করে দিলি। আরিফ তোকে কোন আঁধারে ফেলে রেখে গেল? কতদিন তুই একটু মন খুলে হাসিস না বলতো? তোর এই কষ্ট দেখলে আমার বুকটা ফেটে যায়। শ্রাবণী নিজের চোখের জল শাশুড়ির নজর থেকে আড়াল করে কৃত্রিমভাবে হেসে বলল, ও কথা বলবেন না তো মা। ভাইয়া বিদেশে কষ্ট করছে আমাদের একটু ভালো রাখার জন্য, আর ঘরে আপনি আছেন, আকাশ আছে, আমার আবার কিসের কষ্ট? ঠিক তখনই ঘরের দরজায় এসে দাঁড়ালো আকাশ, শ্রাবণীর ছোট দেবর। বিয়ে পাশ করে বেকার ঘুরে বেড়াচ্ছে এক টুকরো চাকরির আশায়। আকাশ বেশ কিছুক্ষণ ধরে দরজায় দাঁড়িয়ে তার ভাবির মলিন মুখটার দিকে তাকিয়েছিল। শ্রাবণী শুধু আকাশের ভাবি নয়। আকাশ যখন 10 বছরের বালক, তখন তার নিজের মা যখন শয্যাশয়ী ছিলেন, এই শ্রাবণী এই ঘরে বউ হয়ে এসেছিল। নিজের কোনো সন্তান নেই, তাই আকাশকেই সে নিজের সন্তানের মতো মানুষ করেছে। আকাশ ঘরে ঢুকে নিচু স্বরে বলল, ভাবি, আজ শহরে আমার একটা চাকরির ইন্টারভিউ আছে, কিন্তু বাসের ভাড়া দেওয়ার মতো 20টি টাকাও আমার কাছে নেই। আমি আর কতদিন তোমাদের উপর বোঝা হয়ে থাকবো বলো তো? কথাটা শোনা মাত্রই শ্রাবণীর বুকের ভেতরটা কেঁপে উঠল। সে ছুটে গিয়ে আকাশের মুখ চেপে ধরে বেকুল হয়ে বলল, খবরদার আকাশ, কখনো ও কথা মুখে আনবি না। তুই আমার সন্তানের মতো। দাঁড়া, আমি দেখছি। শ্রাবণী তার ঘরে গেল। কাঠের পুরনো বাক্সের তলা থেকে নিজের একমাত্র বাপের বাড়ির স্মারক একজোড়া রূপার নূপুর বের করে আনল। শ্রাবণী কোনো দ্বিধা ছাড়াই নূপুর দুটো আকাশের হাত তুলে দিল। এটা বাজারে কামারদের কাছে বিক্রি করে যা পাবি তা দিয়ে শহরের ভাড়া দে, আর পরীক্ষাটা দে। তুই একটা চাকরি পেলে তবেই এই ঘরের আধার ঘুচবে।
আকাশ নূপুর দুটোর দিকে তাকিয়ে রুদ্রশ্বাসে কেঁদে ফেলল। সে মনে মনে ভাবল, মানুষ কি মানুষের জন্য এতটা ত্যাগ স্বীকার করতে পারে? বাজারের এক কোণে পুরানো কামারের দোকানে দাঁড়িয়েছিল আকাশ। তার হাতে ভাবির বাপের বাড়ির শেষ স্মৃতি, রূপার নূপুর জোড়া। কামার আগুনের লোহা পেটাতে পেটাতে রুক্ষ গলায় বলল, পুরনো রূপো ওজনও কম, 250 টাকার বেশি দেওয়া যাবে না। আকাশ জানে এই নূপুরের আসল মূল্য শুধু টাকার অঙ্কে মাপা যায় না। এটি তার ভাবির জীবনের শেষ সঞ্চয়, বাপের বাড়ির এক টুকরো ভালোবাসা। কিন্তু আজ সেই ভালোবাসা বিক্রি করতে হচ্ছে কেবল বাসের ভাড়া আর এক টুকরো চাকরির আশায়। টাকা কোটি পকেটে নিয়ে শহরের বাসে উঠতেই আকাশের চোখে জল নেমে এলো। অন্যদিকে আকাশে শহরে চলে যাওয়ার পর শ্রাবণী একাই সামলাচ্ছিল পুরো সংসার। কলস কাঁধে নিয়ে নদীর ঘাটে জল আনতে গিয়েছিল সে। নদীর জলে নিজের প্রতিবিম্ব দেখে শ্রাবণী থমকে দাঁড়ালো। তার চোখের নিচে গভীর কালো দাগ, কপালে কোনো সিঁদুর বা টিপের উজ্জ্বলতা নেই। পরনে শাড়িটা শত জায়গায় সেলাই করা। মাত্র 26 বছর বয়সেই যেন জীবনের সব রং হারিয়ে গেছে তার। নদীর ঘাটে জল ভরার সময় পাশেই দাঁড়িয়েছিল গ্রামের 2 মহিলা। তাদের একজন ফিসফিস করে বলল, দেখছিস সুবাহানের বউয়ের দশা, স্বামী বিদেশে থাকে আর ঘরে জওয়ান দেবরকে রূপোর গয়না বেচে শহরে পাঠাচ্ছে। বলি, সংসারে এত পীড়িত কিসের? কথাগুলো শ্রাবণীর কানে আসতেই তার হাতের কলসটি কেঁপে উঠল। বুকে যেন বিষাক্ত তীর এসে বিঁধল। শ্রাবণী জল না ভরেই অপমানে মুখ ঢেকে ঘরে ফিরে এলো। সে নিজের ঘরে এসে দরজায় খিল দিয়ে ডুকরে কেঁদে উঠল। হে আল্লাহ, আমি তো কেবল নিজের ছোট ভাই ভেবে তাকে সাহায্য করেছি। সমাজ কেন আমার এই নিঃস্বার্থ ভালোবাসাকে নোংরা চোখে দেখে? বিকেলের দিকে আকাশ শহর থেকে ফিরে এলো। তার থমথমে মুখ দেখে শ্রাবণী বুঝে গেল আজও চাকরিটা হয়নি। আকাশ ঘরের এক কোণে বসে হাত দিয়ে মুখ ঢেকে কান্না চেপে রাখার চেষ্টা করছিল। ভাবি, আমি আবার হেরে গেলাম। ওরা মোটা অঙ্কের ঘুষ চায়, যা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। তোমার রূপোর নূপুর জোড়াও আমি বৃথা নষ্ট করলাম ভাবি। আমি কেন মরে যাচ্ছি না? শ্রাবণী ধীর পায়ে আকাশের পাশে এসে বসল। পরম মমতায় আকাশের মাথায় হাত রেখে বলল, হারিস নি রে আকাশ, আজ হয়নি কাল হবে। ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন, তুই ধৈর্য ধর। দেখবি একদিন আমাদের এই আধার কেটে আলো আসবেই। মেঘনাপুর গ্রামের চায়ের দোকানটি হলো সমস্ত চক্রান্ত আর কুৎসার কেন্দ্রবিন্দু। সন্ধে নামতেই সেখানে আড্ডা জমায় গ্রামের মাতাব্বর কুদ্দুস মাতাব্বর এবং গ্রামের গৃহবধূ সুফিয়া খালা। কুদ্দুস মাতাব্বর একজন শট ও লোভী প্রকৃতির মানুষ। সুবাহান মিয়ার ভিটেটার উপর তার অনেক দিনের লোলাপু নজর, কিন্তু আরিফ বিদেশে থাকায় এবং আকাশ ঘরে থাকায় সে ভিটেটি দখল করতে পারছিল না। তাই সে সুযোগ খুঁজছিল এই পরিবারটিকে সামাজিকভাবে কলঙ্কিত করার। সুফিয়া খালা চায়ের কাপে চুমুক দিয়ে বলল, ও মাতাব্বর সাহেব, শোনেননি নাকি কাণ্ড? সুবাহানের বউ নাকি নিজের বিয়ের নূপুর বেচে দেবরকে শহরে পাঠিয়েছে। বলি, দেবর ভাবির মধ্যে এত মাখামাখি কেন? স্বামী বিদেশে ঘেমে মরছে আর ঘরে এদের প্রেম চলছে। কুদ্দুস মাতাব্বর কুটিল হেসে দাড়ি নেড়ে বলল, বিষয়টায় ঝাল আছে। জোয়ান দেবর আর জোয়ান ভাবি একই ছাদের নিচে থাকে, আর স্বামী 1000 মাইল দূরে। এত শরীয়তার সমাজের চোখে ঘোর পাপ। এই গ্রামে এসব অনাচার চলতে দেওয়া যায় না। কালিয়াদের একটা শিক্ষা দিতে হবে। পরদিন বিকেলে শ্রাবণী যখন উঠোনের রোদ পোহাতে শাশুড়ির চুল আঁচড়ে দিচ্ছিল, তখন সুফিয়া খালা তাদের বাড়িতে এসে হাজির হলো। সুফিয়া খালা বিষাক্ত গলায় বলল, কিরে শ্রাবণী,
শাশুড়ির সেবা করছিস ভালো কথা, কিন্তু দেবরের সেবা করতে করতে নিজের কপালটাই পুড়িয়ে ফেললি না তো? বলি, বিদেশে থাকা স্বামী যদি আর ফিরে না আসে, তবে কি এই দেবরকেই নতুন স্বামী বানিয়ে নিবি? শ্রাবণীর হাতের চিরুনিটা মাটিতে পড়ে গেল। শাশুড়ি রাবেয়া বেগম কাঁপতে কাঁপতে গর্জে উঠলেন, মুখ সামলে কথা বলো সুফিয়া। আমার বৌমা সতীর মতো ঘর করছে, তুই আমার ঘরে এসে আমার বউকে অপবাদ দিচ্ছিস? সুফিয়া খালা মুখ বাঁকিয়ে বলল, আহা গো, বড্ড দরদ, পুরো গ্রাম থুতু ফেলছে, আর তোমরা সাধু সাচ্ছ। দেবর ভাবির প্রীতি বেশি দিন চাপা থাকে না, মনে রেখো। সুফিয়া খালা চলে যাওয়ার পর শ্রাবণী শাশুড়ির কোলে মাথা রেখে অজরে কাঁদতে লাগলো। তার মনে হতে লাগলো, এই সমাজ কি একজন প্রবাসীর স্ত্রীকে এতটুকু শান্তিতে বাঁচতে দিবে না? রাত তখন গভীর, আকাশ জুড়ে থমথমে মেঘ জমছে, বাতাসও বন্ধ। চারদিকে এক শ্বাসরুদ্ধকর নিস্তব্ধতা। সুবাহান মিয়ার ঘরে কেবল একটি ছোট প্রদীপ জ্বলছিল। ঘরের কোণে শাশুড়ি রাবেয়া বেগম ব্যথার ওষুধ না পেয়ে ছটফট করছেন। প্রবাস থেকে আরিফের ফোন আসার কথা ছিল, কিন্তু গত 4 মাস ধরে আরিফের কোনো ফোন নেই, কোনো টাকাও আসেনি। আকাশ ঘরের দাওয়ায় বসে আকাশের দিকে তাকিয়েছিল। তার চোখে ঘুম নেই, পেটে প্রচণ্ড ক্ষুধা। দুপুর থেকে ঘরে একদানা চালও ফুটেনি। শ্রাবণী শুধু শাশুড়িকে কিছুটা ফ্যান খাইয়ে নিজে 1 গ্লাস পানি খেয়ে রাত কাটাচ্ছে। শ্রাবণী প্রদীপের আলোয় বসে ছেঁড়া কাঁথা সেলাই করছিল। আকাশ ধীর পায়ে তার ভাবির কাছে এসে বসল। ভাবি। শ্রাবণী মুখ তুলে তাকালো। প্রদীপের আলোয় ভাবির চেহারার ক্লান্তি দেখে আকাশের বুকটা মুচড় দিয়ে উঠল। ভাবি, ভাইয়া কি আমাদের একদম ভুলে গেল? 4 মাস ধরে একটা টাকাও পাঠালো না, একটা ফোনও করলো না। প্রবাসে গিয়ে মানুষ কি এত পাষাণ হয়ে যায়? শ্রাবণী আসলে মুখ ঢেকে ফোপাতে ফোপাতে বলল, ও কথা বলিস না আকাশ, তোর ভাইয়া হয়তো কোনো বিপদে পড়েছে, নয়তো সে আমাদের কথা না ভেবে থাকতে পারে না। কিন্তু কষ্টের বিষয় হলো, ঘরে মায়ের ওষুধ নেই, চাল নেই, আর বাইরে মানুষের নোংরা কথা। আমি আর সহ্য করতে পারছি না রে আকাশ। আকাশ শ্রাবণীর চোখের জল মুছে দেওয়ার চেষ্টা করে বলল, তুমি কেঁদো না ভাবি, আমি কাল ওই শহরে গিয়ে যে কোনো একটা কায়িক শ্রমের কাজ খুঁজে নেব, মাটির ঝুড়ি বইব, রিক্সা চালাবো, তবুও তোমাকে আর এই সমাজের কাছে অপমানিত হতে দেব না। শ্রাবণী আকাশের হাত দুটো চেপে ধরে বলল, তুই তো আমার ছোট ভাই রে আকাশ, তোকে কষ্ট করতে দেখলে আমার কলিজা ছিঁড়ে যায়। তুই পড়াশোনা করেছিস, তুই বড় অফিসার হবি, আমাদের ভাগ্যে দুঃখ আছে, কিন্তু তোর উজ্জ্বল ভবিষ্যৎ তো নষ্ট হতে দিতে পারি না। তুই দেবর ভাবির এই নিঃস্বার্থ কথোপকথন দুই দেবর ভাবির এই নিঃস্বার্থ কথোপকথন ও অশ্রু বিসর্জন কেবল রাতের নীরব আকাশই সাক্ষী হয়ে রইল। কিন্তু তারা জানতো না, বাইরের আধারে তাদের ধ্বংস করার জন্য এক বিষাক্ত ষড়যন্ত্র তৈরি হচ্ছিল। পরদিন সন্ধ্যা থেকেই মেঘনাপুর গ্রামের আকাশে কালবৈশাখীর তাণ্ডব শুরু হলো। মুষলধারে বৃষ্টি আর কর্কর শব্দে বাজ পড়তে লাগলো। বাতাসের ঝাপটায় গাছের ডালপালা ভেঙে পড়ছিল। এই ঝড়ের রাতেও সুবাহান মিয়ার ঘরে কোনো শান্তি ছিল না। রাবেয়া বেগমের শারীরিক অবস্থার আরও অবনতি ঘটছে। হাঁপানির টানে তিনি নিঃশ্বাস নিতে পারছিলেন না। ঘরে কোনো ওষুধ নেই। আকাশ ভিজে ভিজে গ্রামের একমাত্র ফার্মেসিতে গিয়েছিল ওষুধের জন্য, কিন্তু ফার্মেসিওয়ালা বাকিতে ওষুধ দিতে অস্বীকার করায় আকাশ খালি হাতে ফিরে আসতে বাধ্য হয়। শ্রাবণী শাশুড়ির মাথায় পানি পট্টি দিচ্ছিল আর কাঁদতে কাঁদতে বলছিল, মা একটু সহ্য করুন, সকাল হলে আমি বাপের বাড়ি খবর পাঠাবো, কিছু টাকা জোগাড় করে আপনার ওষুধ এনে দেব। ঠিক সেই সময় বাইরের উঠানে অনেকগুলো মানুষের পায়ের শব্দ আর চিৎকার শোনা গেল। ঝড়ের তাণ্ডবকে ছাপিয়ে দরজায় সশব্দে লাথি মারা হলো। আছাড় খেয়ে খুলল পুরনো কাঠের দরজা।
বাইরে লণ্ঠন আর লাঠি হাতে দাঁড়িয়ে আছে কুদ্দুস মাতাব্বর, সুফিয়া খালা এবং গ্রামের আরও অন্তত 20-30 জন পুরুষ। বৃষ্টির পানিতে তাদের হিংস্র মুখগুলো আরও ভয়ানক দেখাচ্ছিল। কুদ্দুস মাতাব্বর গর্জে উঠল, বের হ ঘর থেকে। সুবাহানের বউ, তোর ভণ্ডামি আজ আমরা শেষ করব। মাঝরাতে জওয়ান দেবরের সাথে বদ্ধ করে কি করছিস? আকাশ বাইরে বেরিয়ে এসে বাঘের মতো গর্জে উঠল, মাতাব্বর, মাঝরাতে আমাদের বাড়িতে এইভাবে চড়াও হয়েছেন কেন? আপনার সাহস হয় কিভাবে আমার ভাবির দিকে আঙ্গুল তোলার? কুদ্দুস মাতাব্বর লাঠি উঁচিয়ে বলল, কিসের সাহস? পুরো গ্রামের পবিত্রতা নষ্ট করছিস তোরা। স্বামী বিদেশে আর তুই ভাবির ঘরে রাত কাটাচ্ছিস। সমাজ এসব সহ্য করবে না। তোদের এই অবৈধ সম্পর্ক আমরা আজ শেষ করব। ঝড় বৃষ্টির মধ্যে সুবাহান মিয়ার উঠান যেন এক কুরুক্ষেত্র পরিণত হলো। গ্রামের মাতাব্বরের নির্দেশে চারপাশে বাড়ি থেকে আরও লোক এসে জমা হলো। শ্রাবণী বৃষ্টিতে ভিজতে ভিজতে হাত জোর করে কুদ্দুস মাতাব্বরের পায়ে পড়তে গেল। মাতাব্বর কাকু, আপনার পায়ে পড়ি, আমাকে যা ইচ্ছা শাস্তি দেন, কিন্তু আমার দেবর নিষ্পাপ, ও আমার সন্তানের মতো। আমার শাশুড়ি ঘরে মুমূর্ষু অবস্থায় আছেন, আমাদের উপর একটু দয়া করুন। কুদ্দুস মাতাব্বর পা দিয়ে শ্রাবণীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইল, কিন্তু তার পা শ্রাবণীকে স্পর্শ করার আগেই আকাশ সীতার মতো লাফিয়ে পড়ল। সে মাতাব্বরের জামার কলার চেপে ধরে হুঙ্কার দিয়ে উঠল, খবরদার, আমার ভাবির গায়ে যদি আপনার নোংরা ছোঁয়া লাগে তবে আজ রাতে এখানে রক্তের নদী বয়ে যাবে। আপনি কিসের বিচার করতে এসেছেন? যেই নারী নিজের সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে এই ভাঙা সংসারটাকে ধরে রেখেছে, তার চরিত্রে কাদা ছিটাচ্ছেন। আপনাদের লজ্জা করে না? গ্রামের যুবকরা লাঠি নিয়ে আকাশকে মারতে তেড়ে এলো। ঠিক সেই মুহূর্তে ঘরের ভেতর থেকে কাঁপতে কাঁপতে বাইরে বেরিয়ে এলেন বৃদ্ধা রাবেয়া বেগম। ভিজে একাকার হয়ে তিনি 2 হাত তুলে চিৎকার করে উঠলেন, থাম তোরা, পশুর দল থাম! বৃদ্ধার সেই আর্তচিৎকার পুরো উঠোন মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তিনি কাঁপতে কাঁপতে এসে শ্রাবণীকে জড়িয়ে ধরে নিজের বুকে চেপে ধরলেন। তারপর গ্রামবাসীর দিকে তাকিয়ে নোনা জলে ভাসানো চোখে বললেন, তোরা বিচার করতে এসেছিস? তোদের ঘরে কি মা বোন নেই? আমার ছেলে আরিফ বিদেশে যাওয়ার পর থেকে এই শ্রাবণী আমার সেবা করছে। নিজের পেটে ভাত না থাকলেও আমাকে ওষুধ কিনে দিয়েছে। আর আকাশ, সে তার ভাবিকে নিজের মায়ের মতো সম্মান করে। তোদের মন নোংরা, তোদের চোখ নোংরা, তাই তোরা এই পবিত্র ভালোবাসার মধ্যে পাপ দেখছিস। রাবেয়া বেগম মাটিতে বসে পড়ে কেঁদে উঠলেন, আমার শ্রাবণী যদি পাপী হয় তবে এই পৃথিবীর সব পুণ্য মিথ্যা। তোরা যদি এদের আলাদা করতে চাস তবে আগে আমাকে খুন কর। বৃদ্ধার এই কান্না আর আকুতি দেখে কিছু গ্রামবাসীর চোখ ভিজতে শুরু করলো। তারা অনুতপ্ত হয়ে মাথা নিচু করল। কিন্তু কুদ্দুস মাতাব্বর তার অহংকারে আঘাত পেয়ে শক্ত গলায় বলল, যাই বলুক না কেন, কাল সকালেই এই বউকে বাপের বাড়ি চলে যেতে হবে। প্রবাস থেকে আরিফ না ফেরা পর্যন্ত এদের এক ছাদের নিচে থাকা চলবে না। পরদিন ভোরের আকাশ তখনও মেঘলা। বৃষ্টির শব্দ থেমে গেছে, কিন্তু গাছের পাতা থেকে জল ঝরার টুপটুপ শব্দ তখনও শোনা যাচ্ছে। শ্রাবণী তার ঘরে বসে একটি ছোট্ট বুচকা বাজছিল। সে সিদ্ধান্ত নিয়েছে শাশুড়ি ও দেবরের সম্মান বাঁচাতে সে বাপের বাড়িতে ফিরে যাবে। তার পরনে সেই পুরনো সুতির শাড়ি, চোখে জল শুকিয়ে যাওয়ার লাল দাগ। আকাশ উঠানের কোণে হাঁটুতে মুখ গুজে বসে কাঁদছিল। সে নিজেকে ধিক্কার দিয়ে বলছিল, আমি অক্ষম, আমি অপদার্থ। যে দেবর তার ভাবির সম্মানটুকু বাঁচাতে পারল না, তার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া ভালো ছিল। শ্রাবণী ঘর থেকে বেরিয়ে এসে আকাশের মাথায় হাত রাখল। কাঁদিস না রে আকাশ, তুই কান্নাকাটি করলে আমার মনটা আরও ভেঙে যাবে। তুই ভালো থাকবি, মায়ের খেয়াল রাখবি, আর মন দিয়ে পড়ালেখা আর চাকরির চেষ্টা করবি। আকাশ শ্রাবণীর হাত দুটো ধরে বেকুল হয়ে বলল, ভাবি, তুমি চলে গেলে এই ঘর তো অন্ধকার হয়ে যাবে।
মা তো ওষুধের অভাবে মরে যাবে, আর আমি কাকে ভাবি বলে ডাকবো? কে আমাকে শাসন করবে? শ্রাবণী আঁচলে মুখ ঢেকে কান্না চেপে বলল, সমাজ আমাদের আলাদা করতে পেরেছে রে আকাশ, কিন্তু আমাদের এই পবিত্র বাঁধন ভাঙতে পারবে না। তুই আমার ছোট ভাই ছিলি, সারা জীবন তাই থাকবি। শ্রাবণী শাশুড়ির পায়ে হাত দিয়ে সালাম করল। রাবেয়া বেগম শ্রাবণীকে জড়িয়ে ধরে ডুক করে কেঁদে উঠলেন। ঘরের বাতাস যেন এক বিষাদময় কান্নায় ভারী হয়ে উঠল। শ্রাবণী যখন বোচকাটা কাঁধে নিয়ে ভিটে ছেড়ে মেঠো পথে পা বাড়াবে, ঠিক তখনই বহুদূর থেকে একটি গাড়ির আওয়াজ পাওয়া গেল। একটি ধুলোবালি মাখা অ্যাম্বুলেন্স এসে সোবাহান মিয়ার ভাঙা ভিটের সামনে থামল। গাড়ির আওয়াজ শুনে শ্রাবণী থমকে দাঁড়ালো। আকাশ আর রাবেয়া বেগমও দৌড়ে বাইরে এলেন। গ্রামের লোকজনও উৎসুক হয়ে ভিড় জমালো। অ্যাম্বুলেন্সের পেছনে দরজাটা ধীর গতিতে খুলে গেল। ভেতর থেকে দুজন লোক ধরে নামালো এক পঙ্গু মানুষকে, যার দুটি পাই হাঁটু থেকে কাটা, গায়ে জীর্ণ জ্যাকেট, চোখের নিচে গভীর গর্ত, চেহারা শুকিয়ে হাড় জিলজিল করছে। শ্রাবণী এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তারপর এক বিকট ও হৃদয় বিদারক চিৎকার দিয়ে উঠল, ভাইয়া, এ কি অবস্থা আপনার? শ্রাবণী দৌড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়া লোকটিকে জড়িয়ে ধরল। হ্যাঁ, এ আর কেউ নয়, এই হলো আরিফ, 3 বছর পর প্রবাস থেকে ফিরে আসা শ্রাবণীর স্বামী। আরিফ শ্রাবণীর মুখটা নিজের জীর্ণ হাত দিয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তার চোখ দিয়ে অঝরে গড়িয়ে পড়ছিল জল। শ্রাবণী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের জন্য কোনো টাকা আনতে পারিনি। 6 মাস আগে কাতারের কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় উপর থেকে বিশাল লোহার বিম আমার পায়ের উপর পড়ে। ডাক্তাররা আমার দুটো পাই কেটে বাদ দিতে বাধ্য হয়েছে। আরিফের কথা শুনে পুরো উঠানের বাতাসের গতি যেন থমকে গেল। উপস্থিতি সবার চোখে দিয়েই জল গড়িয়ে পড়তে লাগলো। আরিফ কাঁদতে কাঁদতে বলতে লাগলো, হাসপাতালে ছিলাম এতদিন, মালিক কোনো ক্ষতিপূরণ দেয়নি। দেশে ফেরার টিকিট কাটার টাকাও আমার ছিল না। প্রবাসের রাজপথে হাত পেতে মানুষের দয়া নিয়ে আমি আজ দেশে ফিরছি। আমি ভেবেছিলাম তোদের সুখ দেব, কিন্তু আমি তো পঙ্গু হয়ে তোদের বোঝা হতে ফিরে এলাম রে শ্রাবণী। শ্রাবণী আরিফের বুকে মাথা রেখে অজরে কাঁদতে লাগলো। না, আপনি বোঝা নন, আপনি আমার মাথার মুকুট। আপনি পঙ্গু হয়ে ফিরেছেন তো কি হয়েছে? আপনার এই পঙ্গু পা দুটো ধুয়ে দেওয়ার জন্য আপনার এই সতী স্ত্রী বেঁচে আছে। আরিফের সঙ্গে কাতার থেকে আসা সফরসঙ্গী ভদ্রলোকটি এগিয়ে এলেন। তিনি কুদ্দুস মাতাব্বর ও উপস্থিতি গ্রামবাসীদের দিকে তাকিয়ে ক্ষোভ ও ধিক্কার ভরা কণ্ঠে বললেন, আপনারা এই পরিবারের ত্যাগ সম্পর্কে কি জানেন? এই আরিফ ভাই প্রবাসে পঙ্গু হয়ে পড়ে থাকার পরও নিজের কষ্ট লুকিয়ে রেখেছিল, যাতে দেশে স্ত্রী আর ছোট ভাই চিন্তায় না পড়ে। আর তার স্ত্রী শ্রাবণী অনাহারে থেকে বাপের বাড়ির গয়না বেচে এই শাশুড়ির আর দেবরকে আগলে রেখেছেন। ভদ্রলোকটি কুদ্দুস মাতাব্বরের দিকে আঙ্গুল তুলে বললেন, আপনারা এই সতীলক্ষ্মী নারীকে চরিত্রহীন বলেছিলেন। লজ্জায় আপনাদের ডুবে মরা উচিত। প্রবাসে স্বামী রক্ত জল করছে, আর দেশে স্ত্রী নিজের যৌবন আর সুখ বিসর্জন দিয়ে সংসার টিকিয়ে রেখেছে। এমন পবিত্র নারী এই যুগে বিরল। কথাগুলো শোনার পর কুদ্দুস মাতাব্বর আর সুফিয়া খালার মুখ একেবারে চুন হয়ে গেল। তারা অনুশোচনা আর লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছিল। গ্রামের অন্য মানুষগুলা মাতাব্বরের দিকে থুতু ফেলে ধিক্কার দিতে লাগলো। আকাশ ধীর পায়ে আরিফের কাছে এলো। সে হাঁটু গেড়ে বসে তার বড় ভাইয়ের পাকাটা অংশ দুটো পরম মমতায় ছুঁয়ে দিল। ভাইয়া, তুমি আমাদের জন্য প্রবাসে নিজের শরীর শেষ করেছ, আর আমরা দেশে বসে তোমায় রক্ষা করতে পারিনি। আরিফ আকাশের হাত দুটি ধরে কেঁদে বলল, আকাশ, তুই মন খারাপ করিস না। আমি জানি আমার অনুপস্থিতিতে তুই আর শ্রাবণী এই ঘরটাকে ধরে রেখেছিলি।
তোদের মতো দেবর আর স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। আকাশ ঘুরে দাঁড়িয়ে কুদ্দুস মাতাব্বর ও গ্রামবাসীদের উদ্দেশ্যে দম্ভ ভরে বলল, শুনুন আপনারা, ভালো করে দেখুন, এই হলো আমার ভাই, যে আমাদের মুখে অন্ন তুলে দিতে গিয়ে নিজের পা হারিয়েছে। আর এই হলো আমার ভাবি, যাকে আপনারা কলঙ্কিনী বলেছিলেন। আজ থেকে আমার ভাই আর ভাবির গায়ে এক ফোঁটা আঁচড় কাটতে এলে আমি নিজের জীবন দিয়ে দেব। গ্রামের সমস্ত লোক একে একে সুরের মতো শটান শটে শটে কেটে পড়ল। কুদ্দুস মাতাব্বর আর সুফিয়া খালা লজ্জায় গ্রাম ছেড়ে চলে যাওয়ার মতো অবস্থা। সুবহান মিয়ার ভিটেতে তখন এক পরম পবিত্র পরিবেশ। আকাশ ধীর পায়ে শ্রাবণীর সামনে গিয়ে দাঁড়ালো। তারপর সর্বসমক্ষে শ্রাবণীর ধুলোমাখা পায়ের নিচে নিজের মাথা ছুঁয়ে দিল। ভাবি, তুমি আমাদের পরিবারের শুধু বউই নও, তুমি আমাদের জন্মদাত্রী মায়ের চেয়েও বড়। তোমার এই ত্যাগের ঋণ আমি রক্ত দিয়েও শোধ করতে পারবো না। শ্রাবণী আকাশকে জড়িয়ে ধরে তুলে দাঁড় করালো। তার চোখে তখন আর দুঃখের জল নেই, সে জল ছিল পরম শান্তি আর বিজয়ের। তুই তো আমার সন্তান রে আকাশ, একটা মা কি কখনো তার সন্তানের ত্যাগের প্রতিদান চায়? তুই ভালো থাকলে আমার সব কষ্ট সার্থক। পরদিন ভোরের মিষ্টি রোদ এসে পড়ল সুবহান মিয়ার ভিটেতে। কুয়াশার চাদর সরে গিয়ে চারদিক আলোয় ভেসে যাচ্ছে। আকাশ শহরে একটি ছোট কাজ পেয়েছে। পঙ্গু আরিফ ঘরের দাওয়ায় বসে হাসি মুখে ছোট ভাইয়ের চলে যাওয়া দেখছে। রাবেয়া বেগম শ্রাবণের হাতে তৈরি গরম চা খাচ্ছে, আর শ্রাবণী সে হাসি মুখে ঘরের আঙিনা ঝাড় দিচ্ছে। আজ আর শ্রাবণীর চোখে জল নেই। সমাজ যাকে অপবাদ দিতে চেয়েছিল, ঈশ্বর তাকেই বিজয়ের সিংহাসনে বসিয়েছেন। পবিত্র ভালোবাসা, আত্মত্যাগ আর দেবরের শ্রদ্ধাবোধের কাছে হেরে গেছে গ্রামীণ সমাজের কুৎসিত চক্রান্ত। সুবহান মিয়ার এই ভিটেটি আজ আর কেবল একটা জরাজীর্ণ ঘর নয়, এটি হয়ে উঠেছে সততা, মাতৃত্ব আর নিঃস্বার্থ ভালোবাসার এক অমর কাব্য। সমাপ্ত।